ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজের বিশেষ অনুষ্ঠান লোকসভার দখলদারি। এই লোকসভার দখলদারিতে আমরা প্রত্যেকদিন বিভিন্ন অতিথিকে নিয়ে আমরা আমাদের এই আলোচনায় বসি এবং তাদের মধ্যে দিয়ে গোটা রাজ্যে কোথায় কি হচ্ছে না হচ্ছে বিভিন্ন আলোচনার মধ্যে আপনাদের সামনে তুলে ধরি। আজকেও তার থেকে একদম সরে যাব না। আজকেও আমরা আলোচনার মধ্যেই থাকবো, লোকসভা নির্বাচন নিয়ে আলোচনা করব এবং তার সঙ্গে পারিপার্শ্বিক যে পরিস্থিতি হয়ে আছে সেই পরিস্থিতি নিয়েও আমরা আলোচনা করব। আজকের যে অনুষ্ঠান লোকসভার দখলদারি, আজকের যিনি অতিথি, এক কথায় তিনি হচ্ছেন আমাদের দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিধায়ক শ্রী লক্ষণ গড়ুই। লক্ষণদা, তোমাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। লক্ষণদা, মানে এক কথায় যদি বলতে যাই, আজকে এই দুর্গাপুর আমাদের এবং দুর্গাপুর বর্ধমান যে লোকসভা নির্বাচন, সেই লোকসভাতে একদম দিলীপ ঘোষ খড়গপুর থেকে এসে পরে এখানে এসেছে এবং তুমি এক কথায় তোমার গুরু, যদি আমরা রাজনৈতিক জায়গা থেকে যাই তাহলে তোমার গুরু, এবং এখানে সারথীর ভূমিকা তোমার। এবং তুমি যেভাবে যে আগের বিধানসভায় যেভাবে লড়াই করেছো এবং লোকসভা নির্বাচনের সময় তোমার একটা রেকর্ড আছে, তুমি যখন জেলা সভাপতি ছিলে পশ্চিম বর্ধমান জেলার, তখন যেভাবে বিধানসভাগুলোকে ধরে নিয়ে রেখেছিলে বা সেই সময় লোকসভা আসানসোল লোকসভাটা যেভাবে তুমি জিতিয়ে নিয়ে এসেছিলে, মানুষ তো ভোট দিয়েছিল তাই জিতেছিল, কিন্তু সংগঠনকে এইভাবে এই সময়ের মধ্যে সংগঠনকে মজবুত করার যে ভূমিকাটা, এটা যে তোমার মানে এটাকে মানে তুমি সামনে রয়েছে বলে বলা যায় না, এটা তোমার একটা বড় ভূমিকার জায়গায় থাকে। এইবারের যে লোকসভা নির্বাচন এবং তোমার হাতে অনেকগুলি জায়গা রয়েছে, দেখার দায়িত্ব তোমার মধ্যে রয়েছে। তার মধ্যে তুমি আমাকে বলো যে দুর্গাপুর বর্ধমান লোকসভা, এটাকে তুমি কিভাবে দেখছো? দেখুন, দুর্গাপুর বর্ধমান লোকসভা আমরা আগেও জিতেছিলাম 2019 সালে। সে মার্জিন কম ছিল, কিন্তু দিলীপ ঘোষ প্রার্থী হওয়ার পর আজ সারা বর্ধমান দুর্গাপুর লোকসভার মধ্যে যেভাবে মানুষের উন্মাদনা, যে মানুষের সহযোগিতা, গতকাল আমাদের যে নমিনেশন করেছি বর্ধমানে 12টার সময়তে 44 ডিগ্রি যে উত্তাপ, সেখানে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ রাস্তা দাঁড়িয়ে অভ্যর্থনা যাচ্ছেন, হাসি মুখে গ্রহণ করছেন। মানুষ দিলীপদা পদ্মফুল ছুটছেন, মানে রাস্তার ফেরিওয়ালা, রাস্তার ভিখারি, রাস্তার রিক্সাওয়ালা, সাধারণ মানুষ, বিজনেসম্যান তাকে ফুল ধরছে, লাফিয়ে লাফিয়ে পদ্মফুল গ্রহণ করছেন। মানুষের উন্মাদনা দেখেছি। তাতে দুর্গাপুর বর্ধমান লোকসভাকে ব্যাপকভাবে আমরা জিতবো। আর তার মূল কারিগর দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বাংলার রাজনীতিতে যেভাবে বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন, 18 সাল নির্বাচন, 19 নির্বাচন, 21 নির্বাচন জয় এসছে, সেই কারিগর দিলীপদা। আর সেই জন্য দুর্গাপুরে বর্ধমান লোকসভা প্রার্থী হওয়ার কারণে আমরা এক্সট্রা একটা বেনিফিট পাবো এবং বিরাটভাবে জয় পাবো, এটা আমি পরিষ্কার বলতে পারি। না, সেটা তো থাকছে, কিন্তু প্রথম কথা হচ্ছে যে ধরো অন্যান্য যেভাবে ভোটার যেভাবে প্রার্থীদের তালিকা ঘোষণা হয়েছিল সেই অনুযায়ী আসানসোলের থেকেও মানে একটু আগে হয়েছে আর কি দুর্গাপুর। তো এই যে সময়টা কিছুটা সময় হলো তোমরা একটু পিছিয়ে আছো, যে প্রচারের ক্ষেত্রে তোমরা কিছুটা সময় পিছিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কি মনে হচ্ছে যে দিলীপদার এই একদম মানে যে ধরনের আগুন ঝরানো বক্তব্য এবং প্রতিনিয়ত কিছু না কিছু মন্তব্যের জেরেই কি একদম মার্কেট গরম করে থাকবে? এরকম বিষয় নেই। দিলীপদা অ্যাকচুয়ালি আমরা কালকে নমিনেশন করেছি, দিলীপদা প্রচার শুরুই করেন। দিলীপদার যে স্টাইল, চারচক্র করেছেন, মন্দির করেছেন, বিভিন্ন মন্দির, বিভিন্ন রামনবমী, বিভিন্ন কীর্তন, বাউল গান, পুজো যেখানে যেন হয়েছে সেই জায়গায় ঘুরেছেন। প্রচার অ্যাকচুয়ালি কাল থেকে প্রথম আমরা পার্টি থেকে শুরু করেছি নমিনেশনের মাধ্যম দিয়ে। আজ দিলীপদা বাইরে আছেন, কাল থেকে আবার মাঠে নামবেন এবং কাল থেকে আমরা অ্যাকচুয়ালি প্রচার শুরু করব। আর এই প্রচারের ঝড়, আমি বলছি ঝড় শুরু হয়েছে, সাইক্লোনে পরিণত হবে, কয়েকদিনের মধ্যে দেখতে পাবেন। আর এই যে ধরো তোমাদের মানে দিলীপদাও এটাকে নিয়ে কটাক্ষ করেছে, দেখা গেল যে কালকে মানে বিভিন্ন জায়গায় যখন চা চক্র হচ্ছে তখন মানে চায়ের দোকানগুলোকে অলরেডি বন্ধ করে দেওয়া হচ্ছে, এটা নিয়েও দিলীপদা একটা মন্তব্য করেছেন। তো এই যে ধরো বাধা দেওয়ার যে জায়গাটা, বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে দিলীপদাকে মানে এলাকায় ঢুকতে দেওয়া যাচ্ছে না বা বাধা দেওয়ার চেষ্টা করছে, এটা কেমন যেন একটা অন্য জায়গা তৈরি করছে না? দিলীপদাকে বাধা দিয়ে আটকাতে পারবে না, তার কারণ দিলীপদা সভাপতি ছিলেন। আমরা দেখেছি দার্জিলিং থেকে শুরু করে এমন কোনো জায়গায় নেই যে আক্রমণ করা হয়নি। 25 বার গাড়ি ভাঙা হয়েছে, আক্রমণ করেছে, দিলীপদাকে আটকাবার চেষ্টা করেছেন, কিন্তু এমন কোনো পশ্চিমবঙ্গের কোর্ট নেই, দিলীপদা সেখানে কেস নেই।
তারপর আটকাতে পেরেছে কি? তাই যা চা চক্র করতে যে দোকান বন্ধ করে দিচ্ছেন, রাস্তা অবরোধ করছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, বই মহিলাকে এক করে দেওয়া হচ্ছে, কোনো লাভ হবে না। কারণ মানুষ যেভাবে গ্রহণ করেছেন, রাস্তায় এগিয়ে হাত মেলাচ্ছেন, চা খাচ্ছেন, গল্প করছেন, তৃণমূলের মঞ্চে আহ্বান করেছেন। দেখেন জলচত্বর কদিন আগে আমাদের ভাতারে হয়েছে, তা আহ্বান করেছেন, আর সেখানে তৃণমূল উঠে এবারে গ্রহণ করেছেন, সেলফি তুলছে তৃণমূল কংগ্রেসের নেতারা। অর্থাৎ দিলীপ ঘোষ মনের প্রাণে মানুষ ভালোবাসেন, তিনি বাংলার কারিগর বিজেপিকে উঠে আনার জন্য, সেই জন্য মানুষ তাকে গ্রহণ করছে। যেখানে যাচ্ছে দিলীপ ঘোষের রাস্তায় লোক হাত মেলাচ্ছে, ফটো তুলছে, সেলফি তুলছে, জিতবেন, আপনি জিতে গেছেন মানুষ বলছে, রাস্তার লোক বলছে। অত দিলীপ ঘোষ আটকানো যাবে না, চেষ্টা করুন, কোনো আপত্তি নেই। কিন্তু ঘটনা হচ্ছে যে সব ঠিক, একদম মানুষ দিলীপ ঘোষের সঙ্গে আছে। দিলীপ ঘোষ একটা এমন ফ্যাক্টর যেটা নাম শুনলে অনেকেরই মানে বিরোধী পক্ষ যারা আছে তাদেরকে এমন সময় দেখা এমন মন্তব্য করতে শোনা যাচ্ছে যেটাতে সত্যি করে মনে হচ্ছে যে তারা টেন্সড। আমি সেই জায়গাতেও যাচ্ছি না, কিন্তু ঘটনা হচ্ছে যে তুমি যখন বলছো যে মানুষ এইভাবে চাইছে, আর এমন মন্তব্য হচ্ছে যে মন্তব্যগুলো একটা প্রচারের শিরোনামে আসছে, সেই প্রচারের জায়গা থেকে যখন দেখা যাচ্ছে যে দিলীপ ঘোষের যারা মানে সিকিউরিটি রয়েছে, যারা নিরাপত্তা রক্ষী রয়েছে, তারা সাংবাদিকদের নিগ্রহ করছে, তারা সাংবাদিকদের ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। এটা প্রায় দিনই হচ্ছে, বিভিন্ন জায়গাতে হচ্ছে। এটা থেকে কি একটু সরে আসা যায় না? দেখুন, আমার কথা যেটা সেটা হচ্ছে যে দেখুন, সাংবাদিক তার কাজ করবে, তার কাজ হচ্ছে সাংবাদিকতা, আপনাকে মানুষের সামনে তুলে ধরা। কিন্তু সেই জায়গায় যদি সেইটা করতে গিয়ে পরে যদি আমাদেরকে হেনস্থা হতে হয়, সেটা কি খুব একটা ভালো শোভা পায়? এরকম কখনোই নয়, এটা আমরা চাইও না। কিন্তু অনেক সময় কি হয়, আমি দেখেছি, আমি সারাক্ষণ প্রায় থাকি, মাঝে মাঝে যখন সময় পাই তাদের সঙ্গে থাকি, প্রেসরাও কি আছে বারবার বাইরে নিতে যাচ্ছেন, একটা হয়ে যাওয়ার পরে অন্য কেউ আসছেন। স্বাভাবিক প্রেসে যারা আবার বডিগার্ড আছেন, যারা কি তা জানেন না যে কে আছে না আছে, অনেক সময় যা চলুন হয়ে গেছে চলুন, অত ঠেলাঠেলি করছেন, ভিড়ের মধ্যে অত ঠেলে দিচ্ছেন, এটা অনিচ্ছাকৃত ভুল। আমরা এটা সাবধান হয়ে গেছি, বলেছি যে প্রেসকে কখনো এরকম ডিস্টার্ব করবেন না। খুব অনেক সময় আমাদের প্রেসে যারা দেহরক্ষীরা করে দিচ্ছেন, কিন্তু সেটা অনেক সময় ভিড়ের মধ্যে হয়ে যাচ্ছে, ঠেলাঠেলি হয়ে যাচ্ছে, সেরকম অনিচ্ছাকৃত ভুল এটা। এরকম কিছু বিষয় নেই। আমরা সাংবাদিকের প্রতি মুহূর্তে সহযোগিতা করছি, দিলীপদা প্রথমে সহযোগিতা করছেন এবং তার পুরোপুরিভাবে তারাও এগিয়ে আসছে, সহযোগিতা করছেন, এরকম কোনো বিষয় নেই। আর যদি হয়ে থাকে আমরা ভুল সাহেব আগে করে নিয়েছি যে এরকম এটা হবে না। আর একটা জায়গা সেটা হচ্ছে যে এই যে ধরো তোমরা প্রচার করছো, প্রচারের বিভিন্ন জায়গায় যাচ্ছ, বিভিন্ন জায়গায়, এবং সেই জায়গা থেকে এর আগের যে এই লোকসভা যিনি প্রার্থী ছিলেন, বিভিন্ন সময় আঙুল উঠছে যে তিনি কয়েকটি অল্প সংখ্যক কাজ ছাড়া তিনি সেরকম খুব একটা কাজ করে উঠতে পারেননি, বা মানুষ তাকে খুব যে কাছে পেয়েছে এমনটা কিন্তু নয়। সেই জায়গায় দাঁড়িয়ে এবারের দিলীপ ঘোষকে মানে আগের যিনি ছেড়ে গেছেন তারপর সেই জায়গাটাকে পরিপূরণ করার জন্য কতটা বাধার সম্মুখীন হতে হচ্ছে? বাধার কোনো সম্মুখীন নেই। আমি বলছি আপনাকে, পশ্চিমবঙ্গে বিরোধী দলকে কাজ করতে দেওয়া হয় না। তা উদাহরণ আমি নিজে, আমার 3 বছরে প্রায় 1,60,00,000 টাকা আসার কথা, 1,80,00,000 টাকা, আমি 14টা কাজ করেছি। তা তাই আমি তৃণমূল কংগ্রেস চায় না বিরোধী দল কোনো সুযোগ পাক, সুবিধা পাক, উন্নয়নটা হোক। তারা বলছে ফাইল হারিয়ে গেছে, ডিএমএ কাছে পরে যাচ্ছি, বলছে আমি দেখছি, মেয়র বলছে আমি খবর নিচ্ছি। এই যে খবর নিচ্ছি, দেখছি, আর অন্যদিকে কি বলছে লক্ষ্যমূলক কাজ করছে না। এই যে দ্বিচারিতা, তৃণমূল কংগ্রেস তারা বিরোধী পক্ষে কাজ করে দেওয়া হচ্ছে না। আলুওয়ালির ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। আমি বলছি খবর নিয়ে দেখুন, আলুওয়ালিজি প্রায় 20 কোটি টাকা কাজ করেছে। 2 বছরে কোভিডের জন্য টাকা পয়সা পায়নি। সংঘমিতা চৌধুরী আগে ছিলেন, তারও টাকা আলুওয়ালি খরচা করেছেন। অর্থাৎ প্রচার চলছে, আলুওয়ালি কাজ করছেন না। আলুওয়ালিজি একটা প্রচার থাকেন না, প্রচার বিমুখ থাকেন, কিন্তু কাজটা উনি করেন। এবং তার উদাহরণ প্রেস কনফারেন্স করে দিলীপ দা আলুওয়ালিজি কি কাজ করেছেন তার পুরো ব্যাখ্যা দিয়েছেন। হয়তো সে কাজগুলো এখন ইমপ্লিমেন্ট হয়নি, পরবর্তীকালে হবে, কিন্তু এই যে প্রচার চলছে আলুওয়ালি কাজ করেন, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আর যা কাজ করেছেন, এখানকার ডিএম, এখানকার এসপি, এখানকার যে ছাড়পত্র দেওয়া হয় তার কাজ করতে দেওয়া হয় না। বিরোধী পক্ষকে কাজ আটকে রাখা ও উঠতে বদনাম করা যে কাজ করতে পারছে না, এটা সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যাচার। আলুওয়ালিজি প্রচুর কাজ করেছেন এবং সেই কাজ হয়তো সামনে আসেনি, প্রকাশ্যে আসেনি, কাজও শুরু হয়নি, কিন্তু আগামী দিনে কাজ পুরো শুরু হবে। লোকসভা নির্বাচন পেরিয়ে গেলে পুরো কাজ শুরু হয়ে যাবে, দেখতে পাবেন। আচ্ছা, এই যে ধরো তোমরা বলছো যে উনি ওনার জায়গা থেকে কাজ করে গেছিলেন এবং সেটা এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে ইমপ্লিমেন্ট হয়নি বলে মানুষের কাছে এটা পরিষ্কার নয়, এবং মানুষ দেখতে পাচ্ছে না বলেই কিন্তু এই ধরনের কথা বলছে। এবার ধরো তোমাদেরও তো একটা ভূমিকা থেকে যায় যে যখন নতুন আসবে তখন যে আমি কি কাজ করেছি না করেছি, তোমাদের যেমন নিজেদের কে কোথায় কতটা কাজ করতো তার যেমন রিপোর্ট কার্ড দিতে হয় যে হ্যাঁ তুমি কতটা কাজ করেছো তোমার এলাকার জন্য, ঠিক যাওয়ার আগেও তো আমার মনে হয় নাকি বা তোমাদের এটা কি উচিত নয় যে না আমি এই কাজটার জন্য এটা করেছি এবং মানুষের কাছে এটা তুলে ধরা?
কিন্তু তোমরা তো মানুষের কাছে তুলে ধরার জায়গাটাতে এখন তো যে ধরনের তুলে ধরছো আর কি, আগামী দিনের কথা বড় বড় করে বলছো যে আগামী দিন এটা হবে, তোমরা এখন থেকেই বলছো যে 3,000 টাকা করে অন্নপূর্ণার ভান্ডার দেবো। যদিও তৃণমূল এটাকে নিয়ে কটাক্ষ করছে যে আমাদের লক্ষ্মীর ভান্ডারটাকে অনুকরণ করার কথাবার্তা বলছে। তো লক্ষ্মীর ভান্ডারের জায়গায় তোমরা অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা কেন কর্মসংস্থানের কথা বলছো? অনুকরণ আমরা করি না, অনুকরণ তৃণমূল কংগ্রেস করেছে। একে প্রধান দেখেন, কয়েকদিন আগে, দুদিন আগে নয়ন চক্রবর্তী পাণ্ডবেশ্বর বিধায়ক, তিনি একমাত্র বিজেপির কড়িবাড়িতে খাওয়া দাওয়া করেছেন। এটা কে দেখিয়েছে? আমাদের অমিত শাহজি শিলিগুড়িতে এসে পরে আদিবাসী বাড়িতে খাওয়া দাওয়া ভোজন করেছিলেন, দুপুর ভোজন করেছিলেন। সেটা আজকে তৃণমূল অনুকরণ করছে। নয়ন চক্রবর্তী বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করেছেন, ভালো কথা, করুন, আপত্তি নেই। কীর্তি আজাদ জীবনগুলি মনে করেছেন, কোন 4 চক্র করেছেন, আর 4 চক্র। অরূপ আমার চক্রবর্তী বাঁকুড়া, তিনি 4 চক্র করছেন, ভালো কথা। আমরা অনুকরণ করিনি, আমরা কাজ করেছি, তার অনুকরণ তৃণমূল কংগ্রেস করছে। 4 চক্র বলুন, মন্যগড় বলুন, দুপুরে ভোজন বলুন, বাড়িতে খেতে বলুন, এটা তৃণমূল কংগ্রেস করছে, আমরা করছি না। আমরা যেটা বলছি 3,000 টাকা, আমরা উত্তরপ্রদেশ, আজকে ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ, লাভলি বোরিং আমরা করেছি। তৃণমূল কংগ্রেস তারা আজকে মানুষকে ভাওতা, মানুষকে ভিক্ষা, মানুষকে অনুদান দিয়ে বাংলাকে কিনতে যাচ্ছেন, ভোট ভিক্ষা কিনছেন, মানুষকে বিশ্বাস করবে না। তৃণমূল কংগ্রেস 12 বছরে কিচ্ছু করেনি, শুধু ভোটের সময় ভোট রাজনীতি করেছে, আর ভোটের সময়তে কাজ না করে পরে ভোটের সময় গুন্ডামি করেছে, ভোট লুট করেছে, সন্ত্রাস করেছে। তার জবাব মানুষের লোকসভায় বাজে দেবে, তৈরি থাকুন। তাই চিন্তার কোনো কারণ নেই। লক্ষ্মী ভাণ্ডার দিন, লক্ষ্মী ভাণ্ডার দিয়ে পরে যেভাবে মহিলাদেরকে সম্মানহানি করেছে, রেপ করেছে, সন্দেশখালীতে মা বোনের লাঠি হাঁটা নিয়ে বেরিয়ে এসছে, তার উদাহরণ তার ভালো মানুষ দেখছে। তাই 1,000 টাকা দিয়ে পরে, অনুদান দিয়ে পরে পিঠে নাম করে পার্টি রেপ করা, ধর্ষণ করা বাংলা মানুষ মেনে নেবে না। তাই লক্ষ্মীর ভাণ্ডার করুন, আপত্তি নেই। কিন্তু বাংলা মানুষ বুঝে গেছেন, না শিল্প, না শিক্ষা, না শান্তি, না শৃঙ্খলা, না উন্নয়ন, কিচ্ছু হয়নি। তাই ভোট ওই 1,000 টাকা দিয়ে ভোট উঠে করে চেষ্টা সফল হবে না। ওয়েট করুন, নির্বাচনে ফল বেরোবে, বুঝতে পারবেন লক্ষ্মীর ভাণ্ডার না মোদিজির উন্নয়ন কোন মানুষ পছন্দ হচ্ছে, কোন মানুষ গ্রহণ করেছেন। না, শিল্পায়নের যদি কথাতে আছি, তোমার কথা অনুযায়ী যদি শিল্পায়নেরই কথা হয়, তাহলে তোমরাও তো কেন্দ্রে বসে আছো, তোমরা দায়িত্ব নিয়ে বসে আছো। গোটা ভারতবর্ষে যতগুলো সার কারখানা ছিল তার মধ্যে দুর্গাপুর আর হলদিয়া বাদ দিয়ে সবগুলো চালু হয়ে গেল। কি দোষ করলো দুর্গাপুর, কি দোষ করলো হলদিয়া? পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস 12 বছরে একটা কারণে চালু করেছে। অনেক সামনে দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 11 সালে আমি প্রার্থী ছিলাম দুর্গাপুর বিধানসভায়, তিনি বাড়ি বাড়িতে তৃণমূল নেতারা বলতেন এমএমসি খুলে গেছে, এমএমসি খুলে দেওয়া হবে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ক্ষমতা এলে পরে শিল্প হবে, বেকারের চাকরি পাবে। আজকে পশ্চিমবঙ্গের প্রায় 50 লক্ষ বেকার পরিযায়ী শ্রমিকের বাইরে কাজ করছে, গুজরাট, দিল্লিতে কাজ করছে। শিক্ষিত বেকার যুবকরা কলকাতায় বসে আছে, চাকরি পাচ্ছে না। সেখানে বলবো দুর্গাপুরে শিল্পায়নকে সিপিএম ধ্বংস করে গেছে, আর সেই ধ্বংসের উপর নৃত্য করছে তৃণমূল কংগ্রেস। দুর্গাপুরে কেমিক্যাল বন্ধের মুখে, ডিপিএল বন্ধের মুখে, সেখানে দাঁড়িয়ে পড়ে মোদী সরকার ডিএসপি মডারেশন এবং ডিবিসির মডারেশনকে আজকে প্রায় জিএসপি 32,000 কোটি টাকা এবং ডিবিসিকে 8,500 কোটি টাকা দিচ্ছে। কে দিচ্ছে? মোদী সরকার দিচ্ছে। সেখানে দাঁড়িয়ে তৃণমূলের কীর্তি আজাদ প্রার্থী নয়ন চক্রবর্তী বলছে মায়াবাজারে গিয়ে পড়ে যে এবারে এখানে যে উদ্বাস্তু আছেন তৃণমূল কংগ্রেস, বলছে আমরা যদি জিতি, কীর্তি আজাদ জিতে তাহলে দিল্লি পাঠিয়ে দিন রাজধানীতে, আমরা উদ্বাস্তু যারা আছে বাড়ি বানিয়ে দেবো। আমরা বলেছি এর বাড়ি যারা এখানে বসে আছেন কারখানা হবে, সরকার টাকা দিচ্ছে, বাংলার ছেলে 2 বছর চাকরি পাবে, এবং যারা এখানে বাস করছে 50 বছর 60 বছর তাদের বাড়ি বানিয়ে দেবে, রাজ্য সরকার জমি দেবে, আমাদের কেন্দ্রে মোদী সরকার ঘর বানিয়ে দেবে। কিন্তু তৃণমূল কংগ্রেস কি করছে? সেটা না বলে বলছে কি এবার বিজেপি যে ক্ষমতা আসে আমরা উঠিয়ে দেওয়া হবে। কে উঠিয়ে দেবে? কারখানা যদি হয় দুর্গাপুরের ছেলে চাকরি পাবে, কেন্দ্র সরকার টাকা দিচ্ছে, এবং যারা উদ্বাস্তু বসে আছে মানে আমাদের ভাই বোনেরা দীর্ঘদিন ধরে, তাদের বলছি আমরা একটা বাড়ি ভাঙা যাবে না যতক্ষণ না তাদের পুনর্বাসন না দেওয়া হচ্ছে। আমরাই বলেছি, তৃণমূল কংগ্রেস নাটক করছেন, তারা চায় না কারখানা হোক, তারা চায় না ছেলেরা চাকরি পাক, তাই সুড়সুড়ি দিচ্ছে, মানুষকে ভয় দেখাচ্ছে। বিজেপি জিতলে পরে উদ্বাস্তু উঠিয়ে দেওয়া হবে। আমরা আবার বলছি দাঁড়িয়ে কারখানা হবে, বেকার ছেলে চাকরি পাবে, ওদের পুনর্বাসন হবে। পুনর্বাসন না দিয়ে একটা বাড়ি উঠবে না, একবার বলেছি, আজও বলছি। না, তোমরা তাহলে এই যে ধরো এত টাকা মানে ডিএসপি বা ডিএসপির যে মনোনয়নের জন্য যে টাকাটা আসছে, যদি ধরো ওই লোকগুলো না ওঠে বা পুনর্বাসনের এখনো পর্যন্ত যদি কেন্দ্রীয়ভাবে কোনো রকম সঠিক নির্দেশ না আসে, তাহলে কি হবে? না, আমরা বলেছি দেখুন এখানকে এই সরকার আছে, পশ্চিমবঙ্গ সরকার, তাদের দায়িত্ব হচ্ছে অনেক ভেজলেন জায়গা আছে, কারখানা হোক, চাকরি পাক, লোকাল ছেলে চাকরি পাক, কিন্তু ওই যারা বসে আছে
দীর্ঘদিন ধরে তাদের পুনর্বাসন চাই। রাজ্য সরকার জমি দেবে, কেন্দ্র সরকার ঘর বানিয়ে দেবে, এটা আগেও বলেছি, আজও বলছি। তাই আমরা বলেছি একটা বাড়ি ভাঙা যাবে না। যে সমস্ত ব্র্যান্ড ভ্যাকেন্ট ল্যান্ড আছে সেখানে শিল্প হবে। তারপরে যদি জায়গার প্রয়োজন হয়, বাড়ি ভাঙার প্রয়োজন হয়, তাদের পুনর্বাসন দেবে, রাজ্য সরকার জায়গা দেবে, কেন্দ্র সরকার জমি ঘর বানিয়ে দেবে, তারপরে ওখানে ওদের ভাঙা যাবে, তাকে ভাঙা যাবে না। এটা আমরা আগে বলেছি, আজও বলছি। আচ্ছা, এই যে শিল্পায়ন নিয়ে তোমরা কথা বলছো, শিল্পায়ন নিয়ে এই যে ধরো দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, আমি যদি আসি এখানে, তোমার একদম মানে একটা এত বড় একটা সংস্থা, যাই হোক দিনের পর দিন লোক সংখ্যা, যা কর্মী সংখ্যা কমতে 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 একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, এবং এখানে যেসব কন্ট্রাকচুয়াল যেসব শ্রমিকরা আছে তারাও দেখা যাচ্ছে যে লোকাল যেসব জায়গা, মানে এই পাশাপাশি যেসব গ্রামগুলো আছে সেই গ্রাম থেকে মানুষ, তারা খালি ওই ধোঁয়া, ডাস্ট এগুলো খাচ্ছে, অথচ কর্মসংস্থান তাদের নেই। বেশ কিছু বাইরে থেকে লোকজন এসে পড়ে এখানে কর্মসংস্থানের জায়গাটাকে নিজেদের মতন করে মানে দখল করে রেখেছে। অথচ তোমরা বিরোধীরা যারা বলছো যে এইভাবে ওইভাবে অনেক লড়াই করছো, কিন্তু এই কর্মসংস্থান নিয়ে তোমাদের কোনো ভূমিকা নেই, দেখা যাচ্ছে না। গ্রাফাইটেও তোমাদের কোনো ভূমিকা দেখা যাচ্ছে না, দুর্গাপুর স্টিল প্ল্যান্টেও তোমাদের কোনো ভূমিকা দেখা যাচ্ছে না। এবং এই তো গত পরশুদিন দেখা গেল যে একটা কারখানাতে মানে লোক কোথা থেকে, লোকাল লোককে ঢুকতে দেওয়া যাবে না, দুর্গাপুরের লোককে ঢুকতে দেওয়া যাবে না, এরকম করে একটা সৃষ্টি করে খুদ এমএলএ পর্যন্ত ফোন করে পরে ধমক দিচ্ছে। তো এই জায়গাটা কেন, তোমাদের কোনো ভূমিকা নেই? দেখুন, দুর্গাপুরের আমাদের ডিএসপি, সেই ডিএসপিতে আমরা বলি আরতি এবং আমরাই বিশেষ সম্প্রদায় মানুষকে নিয়ে পরে রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস। সেখানে আজকে বাইরে থেকে লোক ঢুকছে। আমরা বারবার বলেছি লোকাল ছেলে চাকরি পাবে, যারা জমি দিয়েছে গোপাল মাঠ থেকে মেন গেট, আমরা এই বিস্তীর্ণ এলাকা আছে, যারা জমি দিয়েছে, যাদের জমির উপরে কারখানা গড়ে উঠেছে, তারা চাকরি পাচ্ছে না। কারা চাকরি পাচ্ছে? বাইরের লোক। কেন পাচ্ছে? টাকার বিনিময়ে। আমি নাম করে বলছি, প্রভাত চট্টোপাধ্যায়, তিনি এখানে নেতা, কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেসের নেত্রী বলে গেলেন, তাকে চোর বলে গেলেন, তা বদনাম করে গেলেন, তাকে সাইজ করে দেওয়া হলো। আবার দেখলাম কয়েকদিনের মধ্যে তিনি আবার পুনরায় বহাল হয়ে গেলেন। অর্থাৎ এখান থেকে কোটি কোটি টাকা যে উঠছে, তার ভাগ খালি ঘাটে যাচ্ছে। আমি সরাসরি বলছি, তাই কিছু হয় না, মুখে বলেন। আমার মনে হচ্ছে বড় অফার হয়ে গেছে বলেই আবার তিনি দায়িত্ব পেয়েছেন। আজকে আমাদের গ্রাফাইট, সেই গ্রাফাইটে কয়েকজন আন্দোলন করেছি আমরা, বিধায়ক আছি, এমপি আছে, একটা ছেলে নিয়োগ হয়নি। কি বলছেন? ওখানে রিক্রুটমেন্ট নেই, ভ্যাকেন্সি নেই। ভোটের ঠিক মুহূর্তে দেখলাম 11 জন ঢুকে গেল। আমরা আন্দোলন করলাম, বিরোধিতা করলাম। কি বলেছিলাম? লোকাল ছেলে চাকরি পাবে, বাইরের ছেলে নয়। আমরা কি দেখলাম? আমাদের অলোক মুখার্জি, আমাদের বরজোয়ার এমএলএ এবং পাণ্ডবেশ্বরের এমএলএ, মলয় ঘট, নাম করে বলছি, প্রদীপ মজুমদার, তারা বাদ থেকে লোক নিয়ে আসছে, লোক ঢোকাচ্ছে। এবং সাগর ভাঙার লোকাল ছেলেরা তারা কাজ পাচ্ছে না। আমরা বাবা বলেছি লোকাল ছেলে চাকরি পাক, যে কেউ পার্টি হোক, কোন পার্টির দরকার নেই, লোকাল ছেলে চাকরি পাক, এটা বলেছিলাম। আজকে দুদিন আগে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে তারা রাস্তায় গেটে আটকে বলছে আমরা তৃণমূল কংগ্রেস করি, আমরা আন্দোলন করছি, আর মার খেয়েছি, গালি খাচ্ছি, ধোঁয়া খাচ্ছি, আমরা কাজ পাচ্ছি না। বাঁকুড়া, বড়জোড়া, আমাদের আসানসোল, পাণ্ডবেশ্বর, রানীগঞ্জ, তারা চাকরি পাচ্ছে। তারা ঝান্ডা নিয়ে ফ্যামিলি ছেলে মেয়ে আন্দোলন করছে, বিক্ষোভ করছে, সঠিক কাজ করছে, এটা করা উচিত। আমরা আগে বলছি, আজও বলছি। তাই তৃণমূল কংগ্রেস টাকার বিনিময়ে ভাবতে ঢোকাচ্ছে, লোকাল ছেলে চাকরি পাচ্ছে না। ওয়েট করুন, আগে বলছি, আজও বলছি, আর কয়েক মাস ওয়েট করুন। আমরা বলছি এর ব্যবস্থা হবে, লোকাল ছেলে চাকরি পাবে, তার ব্যবস্থা বিজেপি করবে। দিলীপ ঘোষকে আসতে দিন। দিলীপ ঘোষ যেমন নেতা, তিনি তার কোনো হারাবার কিছু নেই, খালি দিতে এসছেন। 40 বছর ধরে রাজনীতি করছেন, সারা বাংলা ঘুরেছেন, গ্রামের পর গ্রাম ঘুরেছেন, মার খেয়েছেন, কিন্তু দিলীপ ঘোষকে আটকানো ডাকা যায়নি। তা দিলীপ ঘোষ এমপি হওয়ার পরে এই বিষয়ে দেখবো লোকাল ছেলে চাকরি পাবে, শিল্পের উন্নতি হবে, মোদী সাহেবের কাছ থেকে টাকা নিয়ে আসবে, ডিএসপি মডারেশন, ডিবিসির মডারেশন, নতুন নতুন কারখানা হবে। বাংলার ছেলেরা, দুর্গাপুরের ছেলেরা এখানেই চাকরি পাবে। এখান ছেড়ে, বাংলা ছেড়ে গুজরাট দিল্লি যেতে হবে না। একটু ওয়েট করুন, ভরসা করুন। দুর্গাপুরকে শেষ করে দেওয়া হয়েছে। দুর্গাপুরের উন্নত শিক্ষিত এলাকা, জঙ্গলরাজ চলছে, গুলি চলছে, রেপ হচ্ছে, বাচ্চাদের ওখানে মস্তানি করছে। এখানে করে দুর্গাপুরে যারা শিক্ষিত বেকার যুবক, তারা কাজ পাচ্ছে না। দুর্গাপুর মানুষ আতঙ্কে রয়েছেন, আতঙ্কে ভুগছেন। এই দুর্গাপুর চাইনি। বিসি রায় তিনি দুর্গাপুর তৈরি করেছিলেন, জঙ্গল কেটে কারখানা হয়েছিল।
আর সিপিএম এবং তৃণমূল সেই জঙ্গল সাফ করে আবার জঙ্গল তৈরি করছে, আর সেই জঙ্গলে মদ খাচ্ছে, সেই জঙ্গলে চুরি হচ্ছে, জঙ্গলে মায়ের রেপ হচ্ছে, দরজা জানলা খুলে চলে যাচ্ছে। কারা করেছে? তৃণমূল করছে। একটু ওয়েট করুন, এর পরিবর্তন আমরা করব। বেশি সময় নেই, মোদীর নেতৃত্বে দেশে ঘুরছে, উন্নয়ন চলছে, জোয়ার বইছে, গুজরাট, দিল্লি, হরিয়ানা, ঝাড়খণ্ড, বিহার, ইউপি ঘুরছে, বাংলা পিছিয়ে যাচ্ছে। এই দায়ীকে? দায়ী সিপিএম, দায়ীকে? দায়ী তৃণমূল কংগ্রেস। আমরাই পরিবর্তন করব। একটু ওয়েট করুন, এই নির্বাচনের পরে এর পরিবর্তন হবে, দিলীপ ঘোষের নেতৃত্বে হবে, দিলীপ ঘোষের হাত ধরি হবে। একটু ওয়েট করুন। মানুষকে বলবো এবারে চিন্তা করে দেখবেন, একমাত্র তৃণমূল কংগ্রেসকে হারাতে পারে বিজেপি। তাই মানুষকে আহ্বান করবো, নিজের ভোটটা, মূল্যবান ভোট নষ্ট করবেন না। তৃণমূলকে হারাতে পারে বিজেপি। এক অনুরোধ করবো, দিলীপ ঘোষকে ভোট জেতান। দুর্গাপুরে পরিবর্তন দিলীপ ঘোষ করবে, বিজেপি করবে, মোদী করবে, আমরা করব। আচ্ছা, আমি এবার তোমাকে বলি, তুমি বলছো যে দিলীপ ঘোষকে জেতান, দিলীপ ঘোষ এলাকার উন্নয়ন করবে, ঠিক। তুমি দীর্ঘদিন ধরে, দীর্ঘ 2021 থেকে তুমি এই এলাকায় দায়িত্বে আছো, তুমি এখানকার বিধায়ক। আমাকে একটা জিনিস বলো, যে তুমি বিধায়ক থেকে এইটা নিয়ে, এই যে শিল্পায়নের যে দুর্নীতি ধরনের ঘটনা ঘটছে, যে ধরো বাইরে থেকে লোক এসে অর্থের বিনিময়ে, যেটা অভিযোগ উঠছে, অর্থের বিনিময়ে মানুষ এখানে ঢুকছে, তো সেই অর্থের তোমাদের জায়গা থেকে বিজেপির পক্ষ থেকে বড় কোনো আন্দোলন নেই কেন? তোমরাও কি সেই রামের ভোট, মানে বামের ভোটটা রামে যেমন 2019-এ নিয়েছিলে, তোমরাও তো ওখানে সেটিং করে বসেছিলে। তোমাদেরও তো তোমাদের এগিয়ে আসা, এই যে 18টা সিটে, তোমরা কি জোর গলায় বলতে পারবে যে বামের ভোট আমরা নিইনি? আজকে তোমরা বামের দিকে আঙুল তুলছো, তৃণমূলের দিকে আঙুল তুলছো, কিন্তু প্রতিবাদের জায়গা তোমাদের ভূমিকা কোথায়? তোমরা কোথায় আছো? আমরা প্রতিবাদ করেছি, আমরা আন্দোলন করেছি, ডিএসপির গেটে করেছি, গ্রাফাইডে করেছি, এবং আমরা চাই না যে আমাদের আন্দোলনের জোরে এখানকার শিল্পতলে ছেড়ে চলে যাক। তৃণমূল কংগ্রেসের নেত্রী সিংহলে যে ঘটনা ঘটেছেন, তার ফলে বাংলাতে কোনো শিল্পপতি আর বাংলায় শিল্প করতে আসছে না। এলে পরেই টাকা, এলে পরেই কাটমানি, আগে ভাগ দাও, পরে চিন্তা ভাবনা হবে। তাই আমরা চাই না, যে যন্ত্রণা, যে সমস্যায় ভুগছে, 100 লোক লাগবে, 300 লোক ঢুকিয়ে দেওয়া হয়েছে, তারা জন ছটফট করছে, মানিয়ে দিতে পারছে না, এবং বিরাট অঙ্কের টাকা কাটমানি হিসেবে নিচ্ছে। বিরাট অঙ্কের টাকা, যারা রক্ত পরিশ্রম করে, রক্ত শোষণ করে কাজ করছে, পরিশ্রম করছেন, তাদের পয়সাটা মোটা অংশের ভাগ তৃণমূল কংগ্রেস নিয়ে নিচ্ছে। তাই আমরা করতে গিয়ে পরে কারখানা বন্ধ হয়ে যায়, ছেলে কাজ হারায়। আমরা চাই তৃণমূল কংগ্রেসের পরিবর্তন হলে এই বাংলাতে আমরা সুষ্ঠু পরিষেবা, সুষ্ঠু বিচার ব্যবস্থা, সুষ্ঠু এখানে কর্মসংস্থান, এবং শিল্পপতিরা আরো আসবে, আরো শিল্প হবে, কারণ মোদীর হাত ধরে দেখে এগুচ্ছে। তাই এখানে শিল্প যদি হয়, তার সুষ্ঠু পদ্ধতিতে নিয়ম শৃঙ্খলা রক্ষা করে সকলে, যে বেকার যুবক, স্থানীয় বেকার যুবক, তাহলে যা যেমন যোগ্যতা আছে তার যেমন চাকরি পাবে, টাকার বিনিময়ে নয়, কোনো জবরদস্তি নয়, জবরদস্ত নয়, জোর করে নয়, যা প্রয়োজন আছে সব ধরনের শ্রমিক দুর্গাপুরে আছে। তা আমরা সেই ব্যবস্থা ফিরিয়ে নিয়ে আসবো। তৃণমূল কংগ্রেস থাকলে পরে কাটমানি হবে, গুন্ডামি হবে, শ্রমিকরা আতঙ্কে রয়েছেন, মালিকরা আতঙ্কে রয়েছেন। মালিকরা বলছে আমার করা কিছু নেই, আমরা যদি একটা লোক নিই, আমরা চাই আমরা আসুন, কিন্তু এলে পরে তৃণমূল কংগ্রেস স্ট্রাইক করবে, বন্ধ করে দেবে, আমাদের কাজ বন্ধ করে দেবে, অনশন করবে, ধর্ণা দেবে, বিক্ষোভ করবে, প্রোডাকশন বন্ধ হয়ে যাবে। তাই আমরা বলছি একটু ওয়েট করুন, দিন ঘনিয়ে আসছে। এই তৃণমূল থাকলে পরে বাংলায় শিল্প হবে না, বাংলার সুস্থ পরিবেশ ফিরে আসবে না, জঙ্গল রাজ যাবে না, দুর্গাপুরে গুন্ডামি বাড়বে। তা এবারের মোদিজি 405 স্লোগান দিয়েছি আমরা, সেটা পূর্ণ হবে। পশ্চিমবঙ্গে 30+ সিট হবে, দিলীপ ঘোষ 2 লাখ ভোটে জিতবে। আর তারপর দুর্গাপুরে পরিবর্তন আমরা করে দেখাবো, কীভাবে দুর্গাপুরে সুস্থ পরিবেশ দিতে হয়, কীভাবে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হয়, আমরা করে দেখাবো। আচ্ছা, আমাকে বলো, তোমরা 405 বলছো, বারবার 400 পারের কথা মোদিজিও বলেছে, তোমাদের সমস্ত নেতৃত্ব বলছো যে বারবার 400 পার, এবারে 400 পার। আমাকে একটা জায়গা বলো, যে তোমাদের 400 পার হবে কি করে? সোর্সের ভেতর যদি ভূত থাকে, এই তো দেখা গেল যে তোমরা বীরভূমে প্রার্থী করেছো দেবাশিস ধর, প্রাক্তন IPS কে। সেই জায়গায় আবার দেখা যাচ্ছে যে দেবাতুন ভট্টাচার্য বলে এক ভদ্রলোক, যাকে তোমরা বিজেপির হয়েছে, ও আবার প্রার্থী হচ্ছে। তো এই রকম যদি তোমাদের নিজেদের মধ্যে টানাটানি হয়, তাহলে তোমরা 400 পার করবে কিভাবে? এটা যদি আমাকে একটু ক্লিয়ার করো। 400 পার মোদিজি আহ্বান করেছেন, ভারতবর্ষের মানুষ করবে। কংগ্রেস মুক্ত ভারত মোদি ঘোষণা করে 14 সালে ঘোষণা করেছেন, আর কংগ্রেস মুক্ত হয়ে গেছে। আজকে ইন্ডিয়া জোট, ইন্ডি জোট কারা? যারা সারা ভারতবর্ষে সমস্ত চোর রাখ হয়েছে, আর একের পর দেখুন আজ কি অবস্থা, সব বেরিয়ে চলে যাচ্ছে। মোদিজির নেতৃত্বে দেশ এগুচ্ছে,
মোদিজি বিকশিত ভারত ঘোষণা করেছেন, আজকে G20 হয়ে গেল। মোদিজির আজকে নেতৃত্বের ফলে দেশ এগুচ্ছে, গরিব মানুষের পরিষেবা পাচ্ছে। আজকে এইমস, হসপিটাল, কলেজ, হাইওয়ে, এয়ারপোর্ট একাধিক হচ্ছে, যে 60 বছর হয়নি 10 বছরে করেছেন। তাই মোদিজির প্রতি মানুষের ভরসা বিশ্বাস বেড়েছে, মোদি নেতৃত্বে দেশ এগুচ্ছে, ইকোনমিক দিক থেকে আমরা এগুচ্ছি। আজকে ভারতবর্ষ আজকে বিশ্বের দরবারে একটা বড় জায়গা নিয়ে চলেছে। আজকে যুদ্ধ হচ্ছে, যেখানে সেই যুদ্ধে মোদিজিকে মধ্যস্থ করতে হচ্ছে, অর্থাৎ মোদির প্রতি আস্থা বিশ্বাস মানুষের বেড়েছে। এই যে মোদি 400 পাঁচে ঘোষণা করেছেন, আমি বলছি না, জনগণ বলছে, সেটা পূরণ করে দেবে। ওয়েট করুন, 4 থেকে খুলবে, বুঝতে পারবেন কি হচ্ছে না। একদম ঠিক বলছো তুমি। ভারতবর্ষ আজ যে জায়গায় গেছে তাতে মানে সব সময়তে সব জায়গাতে মাথা উঁচু করে থাকার মতন জায়গাতে আমরা আছি। কিন্তু আমি সেটা আমি যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে এই যে ধরো তোমরা দেবাশিস ধরকে আইপিএস একজন অফিসার তাকে নিয়ে এসে পরে বীরভূমে প্রার্থী করলে, আবার দেবাতুন ভট্টাচার্য যাকে আবার প্রার্থী বিজেপির প্রার্থী হিসাবে সেও তার কথা বলে বেড়াচ্ছে। তো এই যে জায়গাটা এটা কেমন? একদিকে দেখা যাচ্ছে যে দেবাশিস ধর নমিনেশনের পর ঢোল বাজাচ্ছে, অন্যদিকে দেবাতুন ভট্টাচার্য তিনিও প্রচারের মাধ্যম দিয়ে সামনে আসছেন। তো এই যে ধরো যদি এটাই হয়, বিজেপি প্রার্থী একজনই হবে, দুজন নয়। হতে পারে কারণ মনের মধ্যে তার, দেখুন সমাজ তো সব সমান নয়, যে একা যেমন মনে করতে আমি যোগ্য প্রার্থী, আমি হলে ভালো হতো, ভাবতেই পারে তার বিষয়। কিন্তু বিজেপি প্রার্থী একজনই, যিনি জানিয়েছেন, দেখবেন জামানা বাজাপ্ত হবে। কিছু লোক হয়তো উস্কিয়েছেন, তিনি ভাবছেন হয়তো যে আমি ভোট দাঁড়ালে পরে হয়তো ভালো হতো, হয়তো তিনি প্রার্থী পাইনি। কিন্তু আমরা দেশ গড়া কাজ করছি, দেশের ভোট, এটা মোদিজির নেতৃত্বে দেশ এগোচ্ছে, মোদিজির নেতৃত্বে মানুষ ভোট দেবে। পদ্মফুল প্রতীক চিহ্ন, মোদিজি আমার সকলের প্রার্থী। তাই কে দেবাতুন আমার জানা নেই, আপনি বলছেন আমি জানা নেই। দেখবেন সেখানে ওটা নামিমাত্র হয়তো কেউ ইচ্ছা প্রকাশ করেছেন, হয়তো উনি প্রার্থী হননি, হয়তো ওনার মধ্যে ইচ্ছা ছিল, দাঁড়িয়েছেন, ওটা কোনো বিষয় নয়। আমাদের বিজেপি প্রার্থী প্রতীক পদ্মফুল, তিনি জিতবেন। খাতা খুলে বুঝতে পারবেন কে কি করলো, দু একজন দাঁড়িয়েছে, ওটা কোনো যায় না। এই যে ধরো আমি আমার এটা তোমার কাছ থেকে জানার দাদা, সেটা হচ্ছে যে এই যে ধরো তুমি দুর্গাপুর পশ্চিমের প্রার্থী, তুমি এখানকার লোকাল লোক, তুমি প্রার্থী হয়েছ, বা যারা যেখান থেকে প্রার্থী হয়েছে, বীরভূমের ক্ষেত্রে যেমন ধরো দুধ কুমার মণ্ডল, এইরকম যারা প্রথম দিন থেকে লড়াইটা করে এসেছিল, যারা প্রথম দিন থেকে তৃণমূলের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করেছিল, সেই সব লোকগুলো কোথায় হারিয়ে গেল? সেই লোকগুলো নেই কেন? কোনা কেউ হারায়নি, তা দলের কাজ করছেন। দুধ কুমার মণ্ডল আমার পুরনো বন্ধু, আমরা একসঙ্গে বহুদিন কাজ করেছি, আমি সঙ্গের প্রচারক ছিলাম। দুধ আমার কাছে দণ্ডের শিক্ষক ছিল এক সময়, 89 সালে বসিরহাট ক্যাম্পে। দুধ কুমার দা 2বার টিকিট পেয়েছেন, 2বার লড়েছেন। আজকে দুধ কুমার দা দাঁতে দাঁত চিপে কাজ করছেন, লড়াই করছেন, সহযোগিতা করছেন। আমাদের প্রার্থী একজনই হবে, এবং মোদি যাকে যে জিততে পারবে তাকে দল প্রার্থী করেছে। সমস্ত পার্টি এক কাট্টায় লড়াই করছে তারা জেতাবার জন্য। কে কোথার থেকে বললেন যা আসে না কিছু, একজন যারা বলছেন করেছেন তাকে 500 ভোট পাবে না, ওইটা কোনো বিষয় নয়। বেশ মোদির নেতৃত্বে ভোট দেবে। মোদি আমাদের মুখ, মোদি উন্নয়ন করেছেন, পদ্মমোদী চিহ্ন, মানুষ সেখানেই ভোট দেবে, সেই বিশ্বাস মানুষের প্রতি আমাদের আছে। আচ্ছা, এই যে ধরো মানে তুমি দুর্গাপুর, মানে দুর্গাপুরের মধ্যে রয়েছে, দুর্গাপুর এমন ভৌগোলিক অবস্থান, দুর্গাপুরের এমন একটা জায়গা যে কোনো যেদিক থেকে আসুক দুর্গাপুরে তাকে আসতে হবে। তুমি যদি আসানসোল বলো তাহলে দুর্গাপুর, যদি তুমি বাঁকুড়া বলো তাহলে দুর্গাপুর, পুরুলিয়া বলো তাহলে দুর্গাপুর, বিষ্ণুপুর বলো তাহলে দুর্গাপুর, এবং বর্ধমানের এইদিকে আসতে গেলে তাকেও দুর্গাপুর। তো তোমার এই দুর্গাপুরের থেকে আমি যে জায়গাগুলো বললাম প্রত্যেকটা এক একটা কেন্দ্র, লোকসভার কেন্দ্র। তো এই লোকসভার কেন্দ্রগুলোকে তোমরা তো কিভাবে দেখছো, মানে কি মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে পড়ে, এই যে সামনে 2013 তারিখে নির্বাচনও আছে? দেখছি না, দেখো দুর্গাপুর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর। আমাদের কলকাতা, শিলিগুড়ি পর দুর্গাপুর, 3টে শহর যদি পশ্চিমবঙ্গে ধরি, গুরুত্বপূর্ণ একটা শহর কানেক্টিং হচ্ছে দুর্গাপুর। এবং সেই দুর্গাপুরে আমাদের প্রচারের ইতিমধ্যে শুরু হয়েছে। অমিত শাহজি হয়তো আমাদের প্রচারে আশা করছি 30 তারিখ হয়তো উনি সময় দিয়েছেন, আসতে পারেন। আমি বলছি শুধু ওয়েট করুন, আমাদের মোদিজি প্রচারে আসবেন, অমিত শাহজি আসবেন, নাড্ডাজি আসছেন, যোগীজি আসবেন, আমাদের আরও বিভিন্ন স্টার ক্যাম্পেনার এখানে আসবেন। দিলীপ ঘোষ প্রার্থী, দেখুন খালি কাল থেকে নমিনেশন শুরু হয়েছে, এবারে প্রচারের ঝড় বইবে। এবং দুর্গাপুর আমাদের এখানে অবশ্যই অমিত শাহ আসবে, কারণ আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, যেটা বললেন বাঁকুড়া, পুরুলিয়া, বিষ্ণুপুর, এটার কেন্দ্র, এটা একদম বলবো সেন্টার পয়েন্ট। সেই জন্যই আমাদের এই প্রচার আর শুরু হবে। আর প্রচারের পর দেখতে পাবেন এখানে যে বিস্তর ক্রিমিনাল গুন্ডারা ভোট লুট করার চেষ্টা করেছে, 17 সালে দুর্গাপুরে ভোট করেনি, করার পর লুট করেছিল, তারা এখন রাস্তা খুঁজছে, করে চলে যাবেন। তারা এখন ভয়ে আতঙ্কিত। কিছু কিছু গুন্ডা এখনও তারা চেষ্টা করছেন, বিভিন্ন ডিস্টার্ব করার চেষ্টা করছেন। আমাদের ওয়াল লাইটিং মুছে দেওয়া হয়েছে। আমাদের 2 দিন আগে দিলীপ ঘোষ আমাদের প্রার্থী
চাচকা করতে যাবেন, সেখানে রাত্রিবেলাতে একটা ঝামেলা সৃষ্টি করেছে, মহিলা গায়ে হাত দিয়েছে। আমি তাকে সাবধান করব। আমরা চাই দুর্গাপুরে শান্তি, দুর্গাপুরে সুষ্ঠু নির্বাচন। 17 সালে ভোট যে লুট করেছিল, তাই যে মনে করেন এবারে ভোট লুট করবেন, সেই গুড়ে বালি আমরা ছেড়ে কথা করব না। পরিষ্কার শুনে রাখুন, আমরা চাই মানুষের অধিকার তারা প্রয়োগ করুক, আর সেখানে বাধা যদি দাঁড়ায় বিজেপি প্রতিরোধ করবে, প্রতিবাদ করবে। প্রয়োজনে যদি কিছু করতে হয় আমরা পিছিয়ে আসবো না। মানুষের ভোট মানুষকে দিতে হবে। যারা বাধা দাঁড়াবেন তাদেরকে তারা এখান থেকে মানুষের জনগণের যে প্রতিরোধ হবে, প্রতিবাদ হবে, তারা সেখানে সত্যি বাধ্য হবে। আচ্ছা, আমাকে বলো, তুমি যখন কর্পোরেশনের কথা বললে, দুর্গাপুর কর্পোরেশনের যদি আমি কথা বলি, দুর্গাপুর কর্পোরেশনের 2022 সালে নির্বাচনের মানে যেটা কর্পোরেশন নির্বাচনের দিন ছিল সেটা শেষ হয়ে গেছে। তো তারপর থেকে 2024-এর আজকে প্রায় এপ্রিল মাসের শেষের দিক একদম, সেই জায়গা থেকে তোমরাও দেখলাম দাঁতে দাঁত চেপে বসে আছো, তোমরাও কোনো রকম কোনো ভূক্ষেপ করছো না। দুর্গাপুরের যা উন্নয়ন হয়েছে সেটা বাম আমলে হয়েছে, এটা অস্বীকার করার কিছু নেই। দুর্গাপুরকে যা বড় বড় কিছু দিয়েছে দুর্গাপুরকে, কিন্তু সেটা বাম আমলেই হয়েছে। তোমরা তখন কোথাও ছিলেও না, আমি এটা বলার কোনো ইয়ে নেই। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে বিগত এই যে ধরো 15 বছর প্লাস হয়ে গেল, 15 বছর প্লাসে উন্নয়নের জায়গায় দু একটা রাস্তাঘাটের উপরে যেটুকু আর কি চাকচিক্য এসছে, কিন্তু বড় কিছু উন্নয়ন দুর্গাপুরের বুকে হয়নি। এমন দেখা যাচ্ছে যে তোমরা যে সবাই যেটা অভিযোগ করলে যে 17 সালের নির্বাচন নিয়ে যে আঙুল উঠছে, এটা অস্বীকার করারও কিছু নেই। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে উন্নয়নের খাতে যদি বলো, তা উন্নয়নের খাতে এখনো পর্যন্ত কোনো নতুন বড় কিছু সাফল্যতা দুর্গাপুরে তৃণমূলের যে বোর্ড রয়েছে এই মুহূর্তে তারা আনতে পারেনি। 5 জনা মিলে দুর্গাপুর চালাচ্ছে, এবং তোমরা বাইরে থেকে গ্যালারিতে বসে দেখছো যে এই 5 জন মিলে গোটা দুর্গাপুরটা চালাচ্ছে। তোমাদের কেমন লাগছে? মজা লাগছে ওই গ্যালারিতে বসে খেলা দেখতে? না, আমার খেলা কোনো জায়গা নেই। আমরা প্রতিনিয়ত আন্দোলন করেছি, আমরা ইতিমধ্যে কয়েকবার আন্দোলন করেছি, মানুষকে সজাগ করেছি। দুর্ভাগ্যের বিষয়, দুর্গাপুরে তৃণমূল কংগ্রেস 15 বছরে সামান্যতম যে কাজ, জলের ব্যবস্থা, গ্রীষ্মকাল পড়ে জলের জন্য হাহাকার করছে। আমি বলছি আমরা কলকাতা চলে যান, গোপাল মাঠ চলে যান, এদিকে মায়াবাজার চলে যান, মানুষ জল পাচ্ছে না। 15 বছর উন্নয়ন তো বন্ধ করে জলের ব্যবস্থা করতে পারেনি তৃণমূল কংগ্রেস। জলের বদলে তারা শুধুমাত্র কাটমানি ভাগ নিয়েছেন 15 লক্ষ টাকা, আর জলে একটা বাকি ছিল কন্ট্রাক্টরে, সেটা পাই দেওয়া হলো। শুধু কোথায় পয়সা আছে, কোথায় কাটমানি পাওয়া যাবে? দুর্গাপুরের রাস্তাঘাটের অবস্থা দেখুন, জঙ্গল হয়ে গেছে, লাইট নেই, আবর্জনায় ভর্তি, আবর্জনা পরিষ্কার জায়গা নেই, জল নেই, আবর্জনা পরিষ্কার জায়গা নেই, বিদ্যুৎ নেই, পরিষেবা নেই, কোনো উন্নয়ন নেই, কোনো পরিকল্পনা নেই। শুধুমাত্র 5 জন মিলে তারা ভাগবাটা করতে ব্যস্ত। মানুষ জবাব দেবে। আর ভোট করেনি। আমরা বারবার আলোচনা করেছি, বিক্ষোভ করেছি, অবস্থান করেছি। 17 সালে ভোট লুট করেছিল, তারপরে সাহস পাচ্ছে না কেন? তারা ভাবলেন কি লোকসভা পরে ভোট করব, কেন লোকসভা যখন জিতে যাব তারপর ভোটটা করব। সেই গুড়ে বালি দিলীপ ঘোষ চলে এসছে। এবারের কর্পোরেশন ভোট এই লোকসভার পরে হবে, আর ভোট কে করতে হয় আমরা দেখাবো। মানুষকে সাথে নিয়ে, ধরন করে সাথে নিয়ে যে ভোটটা লুট করেছিল তার উত্তর, তার জবাব মানুষ এবার দেবে। কারণ পরিষেবা স্তব্ধ হয়ে গেছে, উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে। তার মজা দেখতে বসে বসে ঘরে এসি ঘরে বসছেন, গাড়ি পরিষেবা নিচ্ছেন, ডিজেল ভরছেন, পেট্রোল ভরছেন, ঘুরে বেড়াচ্ছেন, পয়সা তুলছেন, বালির পয়সা, কাটমানির পয়সা, টোল ট্যাক্সের পয়সা, কোথায় পয়সা আসবে সেই নিয়ে ব্যস্ত। এই তৃণমূল কংগ্রেস মানুষ প্রত্যাখ্যান করবে, তাই তারা ভয়ে আতঙ্কে ভোট করছেন না। এবারে ভোট করতে বাধ্য হবে, আর ভোট করলেই বিজেপি তার কে ভোট করাতে হয় সেটা দেখিয়ে দেবে। আচ্ছা, এই যে ধরো তোমরা এখন যে কথাগুলো বলছো, আমি তোমাকে বলি, আমাদেরও দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছি বিভিন্ন সময়। আমরা যখন বাম আমলে যারা ক্ষমতায় ছিল, তারা যখন দুর্গাপুর পৌরসভার দায়িত্বে ছিল, তখন যখন বিরোধীরা ছিল তৃণমূল কংগ্রেস, তখন তারাও এই তোমরা যে ধরনের মন্তব্য করছো, যে ধরনের কথা বলছো, তারাও সেই ধরনের একই কথা বলেছিল। তারাও উন্নয়নের কথা বলেছিল, তারাও বলেছিল 34 বছরের জগদ্দল পাথর আমাদের মাথার উপর চেপে আছে, এটা না সরালে পর্যন্ত রাজ্যের উন্নয়ন হবে না, দুর্গাপুরের উন্নয়ন হবে না। আজ একই কথা তোমাদের মুখ থেকে শোনা যাচ্ছে। কিন্তু ঘটনা হচ্ছে যে লঙ্কায় যেই যাচ্ছে সেই রাবণ হয়ে যাচ্ছে। তোমরা যে আগামী দিনে রাবণ হবে না, এটা কি মানুষ মানুষের কাছে পরিষ্কার করতে পারবে? লঙ্কায় তো রাম গেছে, রাবণ হয়েছে কি? আমরা যে বলছি লঙ্কায় যে রাবণ হয়, রামও লঙ্কায় গেছিল, রাবণ হয়েছিল কি? রাম রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, মোদীজি দিল্লিতে গেছেন, রাম রাজ্য প্রতিষ্ঠা করেছে। আর সারা ভারতবর্ষের উন্নয়নের জোয়ার বইছে, দেশ এগুচ্ছে, রাজ্যগুলো এগুচ্ছে, বাংলা পিছিয়ে যাচ্ছে। এই জন্য দায়ী কে? দায়ী তৃণমূল কংগ্রেস, দায়ী সিপিএম। শুধু লুট করেছে, শুধু লুট করেছে বাংলাকে। যে বাংলা স্বাধীনতার পর শিক্ষায় আমরা 1 নম্বরে ছিলাম, শিল্পে 2 নম্বরে ছিলাম,
শিক্ষা, শিল্প, স্বাস্থ্য, উন্নয়ন 1 নম্বর 2 নম্বরে ছিল। আর কোথায় সেই বাংলা? এ দায়ী কি বিজেপি? দায়ী কংগ্রেস, দায়ী সিপিএম, দায়ী তৃণমূল কংগ্রেস। তারা শুধু লুট করেছে, ধন সম্পত্তি লুট করেছে, উন্নয়ন কিছু করেনি। তারা বাংলাকে শেষ করে দিয়েছে। তাই আমরা বলছি বিজেপির হাত ধরে হবে, মোদিজির হাত ধরে হবে, তার ওয়েট করছি আমরা। দুর্গাপুর ধ্বংস করে দিয়েছে তৃণমূল কংগ্রেস, ধ্বংস করে দিয়েছে। আমরা বলছি যে দুর্গাপুরে মানুষ জীবন দেখেনি, এই ধরনের অত্যাচার, সন্ত্রাস, যে কাউন্সিলর সে ভোট দিতে পারেনি তৃণমূল কংগ্রেসের, সে বিশ্বাসটুকু নেই। বাদতে গুন্ডা নিয়ে এসে, মাফিয়া নিয়ে এসে ভোট করেছিল, তার খেসারত তৃণমূল কংগ্রেস সারা জীবন দিতে হবে। আর এরপরে তৃণমূল কংগ্রেস বাংলা থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। বাংলায় বিজেপি গভর্নমেন্ট আসবে। দুর্গাপুরকে সাজাবো, দুর্গাপুরকে উন্নয়ন করতে হয়, দুর্গাপুর পরিষেবা দিতে হয়, দুর্গাপুরের শান্তিকে ফিরিয়ে আনতে হয়। শিক্ষিত দুর্গাপুর, শিল্পে দুর্গাপুর। একসময় দুর্গাপুর আমাদের শিল্পে 1 নম্বরে ছিল। আর শিল্প কোথায়? এ দায়ী কি বিজেপি? এ দায়ী সিপিএম, এ দায়ী তৃণমূল কংগ্রেস। সিপিএম মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি লাল ঝান্ডা হাতে নিয়ে ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, দিতে হবে দিতে হবে, মানছি না, মানবো না করে গেছেন। আর সেই তৃণমূল কংগ্রেস বসে পড়ে কাটবানি, তোলাবাজি, অর্ধেক ভাগ নেওয়া, কারখানা চলে যাক, মালিক গোল্লাই যাক, এই তারা করে গেছেন। তোমরাও তো ধরো এই যে ধরো রাষ্ট্রায়ত্ত শিল্প যেগুলো দুর্গাপুরে বন্ধ হয়ে আছে, যে শিল্পাঞ্চল দুর্গাপুর, তার মধ্যে বেশ বড় বড় জায়গাগুলো বন্ধ হয়ে আছে, সেগুলো খোলার নিয়ে তো তোমাদের খুব একটা কথা দেখা যাচ্ছে। দেখুন, বিজেপির শিল্পনীতি পরিষ্কার। কোনো কারখানা বন্ধ আছে মানে খুলতে হবে বিষয় নেই। বিজেপি দরকার হলে সেখানে নতুন টাকা, নতুন ইনভেস্ট করবে, নতুন প্রযুক্তি নিয়ে আসবে, সেখানে তারা শিল্প করবে, এর কাছে চাকরি পাবে। একটা কারখানা রসায়ন করছে, সেখানে ভর্তুকি দাও, ভর্তুকি দাও, ভর্তুকি দাও। এটা কংগ্রেস গভর্নমেন্ট নয়, এটা বিজেপি গভর্নমেন্ট। দেশকে এগিয়ে যেতে হবে। অনেক নতুন নতুন টেকনোলজি এসছে, সেখানে নতুন নতুন শিল্প হবে। নতুন শিল্প হওয়ার পর সেখানে বেকার ছেলে চাকরি পাবে। কিন্তু পশ্চিমবঙ্গে সে পরিবেশ নেই। পশ্চিমবঙ্গে কারখানা করতে এলেই মালিককে বলছে জমি কিনো, সম্ভব নাকি? জমি কেনা, গুজরাট চলে যান, আমি পরিষেবা, রাস্তা, বিদ্যুৎ, জল ব্যবস্থা করা আছে। বাংলাতে এলে পরেই জমি কিনতে হবে আপনাকে, লাইন পাবেন না, কাটবানি দিতে হবে। কে করবে? আমাকে একটা জায়গা বলো তুমি। এই সরকার থাকলে হবে না, ওয়েট করুন, বিজেপি গভর্নমেন্ট আসবে, কেউ শিল্প করতে আমরা করে দেখাবো। তোমার বিধানসভা এলাকা যদি বলি, এক সময় মানে একদম এটাকে শিল্প তালুক, অঙ্গদপুর শিল্প তালুক তোমার বিধানসভা এলাকা একদম। যদি সেটার দিকে যায়, সেই সময় বাম আমলে ওই শিল্প তালুকে আমি জানি ওগুলো সবই তোমার একদম লাল দাগ লাগানো ইন্ডাস্ট্রি হয়েছিল, স্পঞ্জ আয়রন যেগুলো হয়েছিল সব মেনে নিচ্ছি যে, কিন্তু তারাও এনেছিল বেশ কিছু মানুষ সেখানে কর্মকার সঙ্গে যুক্ত ছিল। যে সেই জায়গাটা এখন পেরিয়ে গেলে, ওই রাস্তা দিয়ে পেরিয়ে গেলে দেখা যায় এখন পুরো ফাঁকা মাঠ হয়ে গেছে। বেশিরভাগ জায়গা মানে প্রচুর ইন্ডাস্ট্রি যেগুলো ছিল সেগুলো কেটে বিক্রি হয়ে গেছে। তো আমি তোমার এলাকা বলে বলছি আর কি। তো এই যে ধরো ইন্ডাস্ট্রিগুলো বন্ধ, ইন্ডাস্ট্রিগুলো সব বিক্রি হয়ে গেল, নতুন করে আর কিছু এলো না, এটাতে তুমি বিধায়ক হিসাবে তোমার নলেজের কিছু নেই? তুমি জানো না যে কি হচ্ছে এখানে? সব জানি। মানে একসাথে দেখুন, এই যে স্পঞ্জ কারখানা এসছে আয়ন, যেখানে দিল্লি অন্য রাজ্যে সেখানে বাতিল করে দেওয়া হচ্ছে, সেখানে বাংলায় এসছে। আর ওই স্পঞ্জ কারখানার কারণ ফলে দুর্গাপুরে মানুষের যক্ষা, টিবি, ক্যান্সার আক্রান্ত বেশি বেড়েছে। এবং সেই কারখানাতে শ্রমিকরা কাজ করছেন, আর সাধারণ মানুষ কিন্তু তারা আতঙ্কে ভুগছেন, কালি খাচ্ছেন, ধোঁয়া খাচ্ছেন, ক্যান্সার রোগে ভুগছেন। আর সেখানে মোটা অঙ্কের টাকা নিয়ে পরে তৃণমূল কংগ্রেস তারা কাটবানি হিসেবে ব্যবহার করছে। এই কারখানা বেশি দিনের জন্য নয়, কয়েক বছর জীবিত হচ্ছে, 10 বছর, 15 বছর, 20 বছর। আমরা চাই এর পরিবর্তন, আমরা চাই নতুন শিল্প, নতুন টেকনোলজি। আর সেটা করতে গেলে একে সরকারকে মানুষের পাল্টাতে হবে। এখানকার সরকার তারা কোনো উন্নয়নে বসেন না, আলোচনায় বসেন না, নীতি আয়োগে যান না, মিটিং বয়কট করেন। অন্য স্টেট দেখুন, চলে যান উড়িষ্যা, বিজেপি পটনে গেছেন, তারা মোদির সঙ্গে বসছেন, তারা ওখানে ইনভেস্টমেন্ট নিয়ে আসছেন, মোদির সঙ্গে হাত মিলিয়ে কাজ করছেন। বাংলা বাদ দিয়ে বাকি রাজ্যগুলো করছে, এর হচ্ছে না কেন? তুমি আমার প্রশ্নটাকে একদম অন্যদিকে নিয়ে যাচ্ছ। আমার প্রশ্ন হচ্ছে, এই সব জায়গায় যেসব ইন্ডাস্ট্রিগুলো ছিল, কিভাবে এই ইন্ডাস্ট্রিগুলো কেটে বিক্রি হয়ে গেল? কারা এর পেছনে রয়েছে? সেখান আমার ওই জায়গাটায়, ওই যে একটা ধরো ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে ছিল, সেই ইন্ডাস্ট্রিটা বন্ধ হয়ে গেছে, যেভাবেই হোক বন্ধ হয়ে গেছে। এবার ওই ইন্ডাস্ট্রিটা দেখা গেল যে ওই ইন্ডাস্ট্রিতে যে ফাউন্ডেশনের যে লাস্ট প্রথম যে ইটটা পোতা হয়েছিল সেটা পর্যন্ত এখন আর নেই। এই দায়ীকে
এখানকার সরকার জিজ্ঞাসা করছি, এখানে সরকার, আমি বহুবার আন্দোলন করেছি, বহুবার আন্দোলন করতে গেছি, গেটে বসেছি। এখানকার বীরভূম থেকে বিভিন্ন রাতে গুন্ডারা ঢুকছেন, ট্রাক নিয়ে আসছেন, মেশিন নিয়ে আসছেন, রাত সারা রাত কাটিং চলছে, সেই কাটিং এর মাল পুলিশ 7 জনে বাড়ি বেরিয়ে যাচ্ছে। জানে না তৃণমূল কংগ্রেস, তারা বড় ভাগ নিচ্ছেন। পুরো লোহার লক্কর গেট, কারখানার মেশিনপত্র রাতের অন্ধকারে ঢুকছেন, কাটিং হচ্ছে, ট্রাক লোড হচ্ছে, বেরিয়ে চলে যাচ্ছে। তৃণমূল জানে না, কাউন্সিলর জানে না, মেয়র জানে না, পুলিশ জানে না। এখন চালাচ্ছে কারা? তৃণমূল কংগ্রেসে চালাচ্ছে কে? পুলিশ এবং গুন্ডা, ক্রিমিনাল, তারা বাংলা চালাচ্ছে। তাই বাংলাতে তারা যারা শিল্পপতি, তারা ভয় আসছে না। কে দেখবে? মানে কিছু বলতে গুলি করে দেবে, মার্ডার করে দেবে। তাই বাংলা এখন খুনিদের রাজত্ব, বাংলা এখন মার্ডারের হাতে চলে গেছে। বাংলা দিন দুপুরে গুলি হচ্ছে, আসানসোলে গুলি হচ্ছে, দুর্গাপুরে গুলি হচ্ছে, ধরা পড়ছে কেউ? আর ধরা পড়ে পদে মেলে যাচ্ছে। তাই ধর্ষণে বাংলা হয়ে গেছে, ধর্ষণ দুর্গাপুর হয়ে গেছে। শিল্পের পুরোপুরি মালপত্র চুরি হয়ে যাচ্ছে, পুরোপুরি 7 জনই হচ্ছে। আপনি কি করবেন? এখানকার সরকার এই জন্যই লেখা হয়েছে, চুরি করো, জোট চুরি করো, ক্লাব, বিভিন্ন পুলিশ, বিভিন্ন নেতা ভাগ পাচ্ছেন। কি সারা বছর কামাও, সারা বছর খাও, ভোটের সময় গুন্ডামি করো, ভোট দখল করো, বুথ দখল করো, হত্যা করো, গুলি করো, আমাদের ভোট জিততে হবে। আচ্ছা, এই যে ক্লাবের কথা তুমি বললে, আমি ক্লাবের কথাতেই আসি। প্রথম কথা হচ্ছে যে আমরা দেখেছি দুর্গাপুরে, মানে আগে যেমন ধরো ছোট 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 ক্লাবগুলো ছিল, সেই ক্লাবগুলো বিভিন্ন সারা বছর ধরে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান করত এবং মানে কালচারের মধ্যে দিয়ে তারা সমস্ত সাংস্কৃতিক মনস্ক সমস্ত সবাই ছিল। আজ সেই ক্লাবগুলো একটা রাজনৈতিকরণ হয়েছে এবং দেখা যাচ্ছে যে সমস্ত ক্লাব সমষ্টি একটা জায়গায়, তো একটা জায়গা থেকে সমস্ত কিছু কন্ট্রোল হচ্ছে। দুর্গাপুরে দেখা গেল প্রায় 1,25,00,000 টাকার ক্রিকেট খেলা হয়ে গেল, খেলা হলো। এই রকম তোমাদের কি মানসিকতা, কি হচ্ছে এগুলো? দেখুন, ক্লাব কেন করা হয়? ক্লাব হচ্ছে সংস্কৃতি, বিভিন্ন অনুষ্ঠান হবে, রবীন্দ্র জয়ন্তী হবে, পয়লা বৈশাখ হবে, ভালো ক্লাবে ভালো সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, ভালো খেলাধুলা হবে, এটা হওয়া উচিত। কিন্তু বাস্তবে হচ্ছে কি, ক্লাবগুলোকে আগড়ায় পরিণত করেছে। ক্লাবগুলোকে বিভিন্ন টাকা দিয়ে বিভিন্ন ফুর্তি করার জন্য তারা শুরু করে দিয়েছেন। এরকম ক্লাব চাইনি আমরা, এরকম আমি সব বলছি না, কিছু কিছু ক্লাব তারা বিক্রি হয়ে গেছে ভোটে গুন্ডামি করার জন্য। টাকা দেওয়া হচ্ছে, কাটিং করতে হচ্ছে, চুরি করছে, বালির ভাগের পয়সা, কয়লা ভাগের পয়সা তা দেওয়া হচ্ছে। আমরা চাই ক্লাব অর্থে প্রকৃত, সেখানে রাজনীতিকরণ হবে না, রাজনীতির বাইরে হবে ক্লাব। সেখানে সমস্ত ক্লাবের এলাকার পরিষেবা, এলাকার উন্নয়ন, সাংস্কৃতিক চর্চা, খেলাধুলা, গান বাজনা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এই ধরনের হওয়া উচিত। সেটা হচ্ছে না। আমরা বলছি এর পরিবর্তন আমরা নিয়ে আসবো। দুর্গাপুরে একটা ক্লাবের বিষয়ে বড় ভূমিকা আছে, তাই ক্লাবকে বলবো রাজনীতিকরণ না করে পরে সামাজিক কাজ, সোশ্যাল কাজ, ব্লাড ডোনেশন, খেলাধুলা, চর্চা, সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলো করুন। কিন্তু নেতারা কন্ট্রোল করছে ক্লাবকে, এটাও উচিত নয়, এটা বাঞ্ছনীয় নয়, এটা হচ্ছে। আমরা দুর্গাপুর আগামী দিনে এই ক্লাবকে সংগঠিত করে দুর্গাপুরে যে মূল চেহারা, মূল যে স্রোত বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসবো। দুর্গাপুরে শিক্ষিত এলাকা, সমস্ত ক্লাবের মানুষকে সাথে নিয়ে আগামী দিনে ভালো কাজ করতে চায়, যারা খেলার চান্স পাচ্ছে না তাদের ব্যবস্থা করে দেওয়া, ভালো খেলার তৈরি করা, ভালো বিভিন্ন অনুষ্ঠান করা, সমস্ত মানুষ আসতে পারে, বসতে পারে, একসঙ্গে সমন্বয় রাখা। আজকে মানুষ ভয় পেতে পারে না রাত্রেবেলাতে, আজকে মহিলা সুরক্ষিত নেই। দুর্গাপুরে ভয় মুক্ত, সন্ত্রাস মুক্ত সমস্ত ক্লাবকে সাথে নিয়ে আগামী দিনে দুর্গাপুরকে আমরা একটা ভালো জায়গা তৈরি করব, সবাইকে সাথে নিয়ে করব, সমস্ত ক্লাবকে নিয়ে করবো। ওয়েট করুন, বুঝতে পারবেন। না, এটা তো তোমরা অপেক্ষা করতে বলছো, মানুষ বুঝতে পারবে, ও সময় এলেই বুঝতে পারবে। তো যাই হোক, সময় 4 জুনই আসুক কি তারপরেই আসুক, কিন্তু আমার যেটা জানা সেটা হচ্ছে যে তোমরা যে বারবার বলছো যে সময় এলে দেখা যাবে, এই সময়ের একটা বড় গণ্ডি আছে। আমাদেরও সময়ের শেষের দিকেও প্রায় আমরা দাঁড়িয়ে আছি আর কি, সেই জায়গায় দাঁড়িয়ে আমার এটা তোমার কাছ থেকে এটা জানার আর কি, সেটা হচ্ছে যে তোমরা বলছো যে আমরা যখন আসব তখন করব। তৃণমূল কংগ্রেস বা তোমার যারা শাসক দল যারা আছে তারাও বলছে যে আমরা যেটা দিচ্ছি সেটা করব, বাকি তোমরা যেটা বলছো সেটা মিথ্যা কথা বলছো, বিভিন্ন মঞ্চ থেকে বলছে। মানে প্রত্যেকের দিকে আঙুল তোলার যে কাজ, রাজনৈতিক যে কর্মকাণ্ড, সেটা প্রত্যেকের দিকে করছো, আঙুল তোলার কাজটা সঠিক করছো। কিন্তু সাধারণ মানুষের যে কি সমস্যা, সাধারণ মানুষ কি চাইছে, এটা নিয়ে কেউ জিজ্ঞেস করছে না। আজকে তো আমি যেটা দেখলাম যে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা মন্তব্য করেছে যে আমরা গেট খুলে দিলে বিজেপি উড়ে চলে যাবে, বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না।
যাই হোক, উনি কোন গেটের কথা বলেছেন উনিই জানেন, ওটা ওনার নির্দিষ্ট জায়গা থেকে উনি বলেছেন। কিন্তু ঘটনা হচ্ছে যে বিজেপি যে এই আঙ্গুল তোলা, তোমরা একে অপরের দিকে আঙ্গুল তুলছো, সাধারণ মানুষের কথা কেউ শুনছে না। না রাজনৈতিক মানে তৃণমূল কংগ্রেস শুনছে, না বিজেপি শুনছে, না সিপিআইএম শুনছে, যারা নিজেদেরকে গরিবের পার্টি, জনদরদয় পার্টি বলতো তারাও শুনছে না। তোমরা শুনছো যে তোমাদেরকে তোমরা বলছো মানুষের পার্টি, আর আরেকজন তো মা মাটি মানুষের পার্টি। কিন্তু কেউ সাধারণ মানুষের কথা বলছে না, সাধারণ মানুষের প্রশ্ন শুনছে না। সাধারণ মানুষের প্রশ্ন শুনেছিলাম বলেই, কথা শুনেছি বলেই মোদিজি একবার নয়, দুবার নয়, তিনবার আসতে যাচ্ছেন। যেভাবে মোদিজি সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাস যে বলেছেন, একের পর সেটা প্রতিফলিত হচ্ছে। আর সেখানে একের পর রাজ্য আর মোদিজিকে বারবার জিতে নিয়ে আসছেন। সেই পরিষেবা মানুষ দিয়েছি বলেই, কিন্তু বাংলার মানুষ তার পরীক্ষা আমার সুযোগ পায়নি। কংগ্রেসকে দেখেছে, সিপিএমকে দেখেছে, তৃণমূলকে দেখেছে। যেভাবে দেশকে বিজেপি নেতৃত্ব দিচ্ছেন মোদিজি, দেশ এগুচ্ছে, বাংলা পিছিয়ে যাচ্ছে। তা আমরা বলেছি একবার ভরসা করে দেখুন। সাধারণ মানুষের যে সমস্যা, কৃষকের সমস্যা, বেকারত্বের সমস্যা, দুর্গাপুরে সারা বাংলায় আজকে ভয়াবহ অবস্থা, আগুন জ্বলছে, বিভিন্ন উগ্রপন্থীরা বসবাস করছে, জঙ্গিদের এখানে আশ্রয়স্থল হয়ে গেছে। তাই বাংলার পরিবর্তন যদি করতে হয়, সেটা বিজেপিকে একবার ক্ষমতা আসতে হবে। একবার পরীক্ষার সুযোগ যদি না পায়, বুঝতে পারবেন না সত্য কোন মিথ্যা কোনটা। তাই আমরা বলছি দেশ এগুচ্ছে, মোদির হাত ধরে এগুচ্ছে। এক একবার ইউপি দেখুন, গুজরাট দেখুন, মধ্যপ্রদেশ দেখুন, ছত্তিশগড় দেখুন, রাজস্থান দেখুন, একবার জেতার পর বারবার বেশি সিট নিয়ে জিতছি। তার কারণ সে মানুষের বিশ্বাস, মানুষের ভরসা, জনগণের আশ্বাস বিশ্বাস রেখেছি বলেই মানুষ ভোট দিচ্ছে ওখানে। তাই আমরাও চাইছি একবার বাংলাতে মানুষ ভরসা করুক, বিশ্বাস করুক। আর সেটা সময় হয়ে এসছে, কারণ মানুষ তৃণমূলকে বিশ্বাস করেছিল, তাই প্রতারণা করেছে, ধোঁকা দিয়েছে, মিথ্যাচার করেছে, মানুষ ভুগছে। মানুষ চেয়েছিল পরিবর্তন, পরিবর্তন করেছিল, হয়েছে কি? শিল্পের পরিবর্তন হয়েছে, বেকারত্বের হয়েছে, কৃষির হয়েছে, সাধারণ মানুষের হয়েছে, গরিব মানুষের হয়েছে, কিচ্ছু হয়নি, শুধু ভোট লুট করছে। তাই একবার বিজেপিকে সুযোগ দিন, আমরা করে দেখা বলছি, সেই সুযোগ তোয়াগোড়ায় চলে এসেছি। আর ওয়েট করুন কিছুদিন, বুঝতে পারবেন মানুষ। আমি একদম আমার একটা শেষ প্রশ্ন, এটা নিয়ে আমি শেষ করবো তোমার কাছ থেকে, তোমার কাছ থেকেও আমি নেবো। সেটা হচ্ছে যে তুমি যেটা প্রথমে শুরুতে বলেছিলাম আর কি, যে তুমি লোকসভা বিগত 2019-এর লোকসভার সময় জেলা সভাপতি ছিলে। তুমি বাবুল সুপ্রিয় যখন যেতে, সেখানটাও তোমার জিতিয়ে আনার সেই সময় তোমার দায়িত্বের মধ্যে ছিল, এবং দুর্গাপুর লোকসভা, দুর্গাপুর বর্ধমান লোকসভা সেই সময়টা, সেটাও তোমার দায়িত্বে ছিল। এখন তো এই যে নির্বাচন, এই আসানসোল এবং দুর্গাপুর, এই দুটো কি মনে হচ্ছে তোমার? একদম আমি যদি তোমাকে রাজনৈতিক কর্মী হিসেবে জানতে চাইছি। দেখুন, আমি এই মুহূর্তে আমার যে ক্লাস্টার, সারা ভারতবর্ষে বিজেপি 162টা ক্লাস্টারে ভাগ করেছে। আমার একটি ক্লাস্টার দায়িত্ব হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, আসানসোল এবং দুর্গাপুর বর্ধমান। পার্টি আমাকে স্পেশাল দায়িত্ব দিয়েছে দিল্লিতে আসার পর। এই 5টা লোকসভাতে বিজেপি বিশাল অঙ্কে জিতবে, এটা লিখে রাখুন, আমি বলে গেলাম। আসানসোল আমাদের ছিল, থাকবে। আমাদের বিষ্ণুপুর ছিল, আমাদের থাকবে। বাঁকুড়া ছিল, থাকবে। পুরুলিয়া ছিল, থাকবে। বর্ধমান দুর্গাপুর থাকবে। বর্ধমান দুর্গাপুরের ব্যবধান ছিল 2500, সেটা 2.5 লাখ হবে কিনা ওয়েট করে দেখুন। আমাদের একদম সময় শেষ হয়ে গেছে। আমি যেটা বলার সেটা হচ্ছে যে আমরাও চাইবো যে মানুষ, আপনি যেটা আপনার কথা অনুযায়ী যদি যেটা হয়ে থাকে, সেটা হচ্ছে যে উন্নয়নের ধারা বইবে, কিন্তু সাধারণ মানুষ মানে ঘর পোড়া গরু তো সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়। যাই হোক, আশা করছি আপনাদের দেখে পরে সিঁদুরে মেঘ হবে না, এবং মানুষের উন্নয়নের জায়গা থেকে আপনারা যদি আসেন, তাহলে মানুষের উন্নয়নের যে কথা বলছেন সেই উন্নয়ন নিশ্চয়ই হবে। তবে আজকের সময়ের যে পরিধি, আপনারা যখন সময় চেয়েছেন যে সামনে সময় এলেই আপনারা বুঝতে পারবেন কতটা উন্নয়ন হয়েছে, ঠিক আমাদেরও সেই সময়ে আজকের মতন শেষ করতে হবে। আবার আগামীকাল আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো অতিথিকে নিয়ে। আজকের মতন এই অনুষ্ঠান শেষ করব। নমস্কার। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।